মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ কিছু বলবেন? গতকালকে আপনি এখানে সংসদে শুনেছেন যে চট্টগ্রামে আমাদের পানিতে ভেসে গেছে এবং সয়লাব চট্টগ্রাম একটা সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহ আলম সাহেবকে পাঠিয়েছিলেন। তিনি ওখানে বাস্তবতা দেখে এসছেন এবং কী কী মেজার নেওয়া যায় সেগুলো সিদ্ধান্ত নিয়ে এসছেন। এই ব্যাপারে একটা 300 বিবৃতি উনি একটা বিবৃতি দিতে চাচ্ছেন, যদি আপনি অনুমতি দেন। 300 বিধিতে বলতে পারেন নাকি? বেশি খুব বেশি ধন্যবাদ। এক পেজের বিবৃতি তো নাকি? এটা কি দীর্ঘ? কারণ এখন না, গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপে বলবো, জি। পুরোটা পড়বো না। বলেন মাননীয় ধন্যবাদ মাননীয় স্পিকার। গতকাল মহান জাতীয় সংসদে চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে এরকম একটি বিষয় আসছিল এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছিল এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তরের সময় চট্টগ্রাম মহানগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিল এবং গতকালই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে চট্টগ্রাম গিয়ে সরজমিনে পরিদর্শন করে বিষয়টি কি হয়ে আছে বা কি করা যায় বিষয়টি দেখবার জন্য। আমি গতকালই চট্টগ্রামে গিয়েছিলাম। সেখানে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে নিয়ে গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত আমি চট্টগ্রাম ঘুরেছি। মাননীয় স্পিকার, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং 24 সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। তবে আমি মাঝে মাঝে রাস্তার মধ্যে নেমেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ এইটুকু বলেছে যে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজে মাননীয় প্রধানমন্ত্রী যে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য তারা খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন যে আমাদের একজন সংসদ সদস্য বা খবরের উপর ভিত্তি করেই উনি দুঃখ প্রকাশ করে ফেলেছেন এবং এটা নগরবাসী খুবই পজিটিভ নিয়েছে এবং নগরবাসী বলেছে যে আজ থেকে 1 বছর আগে 2 বছর আগে যে পরিমাণ জলাবদ্ধতা হতো এখন সেটি নাই। চট্টগ্রাম নগরীতে টোটাল 57টি খাল রয়েছে মাননীয় স্পিকার। এর মধ্যে 36টি খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে 12,000 কোটি টাকা ব্যয়, ওখানে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড সেনাবাহিনীর তারা এটা বাস্তবায়ন করছে। এর মধ্যে 30টি খালের কাজ সম্পন্ন হয়েছে, 6টি খালের কাজ চলমান ছিল এবং এই যে 6টি খালের কাজ চলমান আছে, এই খালের কাজ করতে গিয়ে কিছু জায়গায় ব্যারিকেড বা বাঁধ নির্মাণ করা হয়েছিল। হঠাৎ অতিবৃষ্টির কারণে ওই বাঁধগুলির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং 220 মিলিমিটার বৃষ্টি হয়েছিল ওই দিন চট্টগ্রামে। ফলে প্রবর্তনা মোড় সহ কিছু জায়গায়, মাত্র 5টি জায়গায় আপনার জলজট তৈরি হয়েছিল, জলবদ্ধতা না, যে পানিটি 3-4 ঘন্টার মধ্যে আপনার সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ কার্যক্রম পরিচালনার কারণে পানিটি নিষ্কাশন হয়েছে
এবং আজকে চট্টগ্রামে কোনো পানি নাই। আমি সংক্ষেপে শুধু এইটুকু বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মাননীয় মন্ত্রীর নির্দেশে আমি আজকেই মেয়রের নেতৃত্বে সমন্বিত একটি কমিটি করে দিয়ে আসছি। এই কমিটি আগামীতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং যে 6টি খালের কাজ চলমান ছিল ব্যারিকেড দিয়ে, সেই 6টি খালের কাজ আপাতত বন্ধ করে দিয়ে আগামী 5 দিনের মধ্যে সেনাবাহিনীর ওই সমস্ত ব্যারিকেড উঠিয়ে ফেলে পানির প্রবাহ সচল রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আগামী বর্ষা মৌসুমে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বড় ধরনের কোনো মহান আল্লাহর দিক থেকে যদি বৃষ্টিপাত বা জলোচ্ছ্বাস না হয়, তাহলে চট্টগ্রাম মহানগরীতে জলবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মাননীয় স্পিকার। এবং আমি এইটুকুই আশ্বাস দিয়ে এবং ওখানকার মোটামুটি যে বিষয়টি মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করে 300 বিধিতে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনায় অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাবো বিরোধী দলীয় উপনেতা জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11। আপনার সময় 20 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পার্লামেন্ট শুরুর প্রথম দিন উপস্থিত ছিলাম। এরপরে আমার পায়ে একটা অপারেশন হয়েছে, যেটার জন্য ডাক্তার। মাননীয় উপনেতা, আপনি বসেও বলতে পারেন, যদি অসুস্থ বোধ করেন আপনি বসেও বলতে পারেন। ঠিক আছে, আমি ট্রাই করি, তখন দরকার নেই করবো। সেই জন্য ফুল বেড রেস্ট দেওয়ার কারণে আমি অনেকটা হসপিটালে ছিলাম। বাকি অধিবেশনের দিনগুলোতে হাজির হতে পারিনি এবং আমার অসুস্থতার কথা শুনে অনেকেই সমবেদনা জ্ঞাপন করেছেন, দেখতে গেছেন এবং দোয়া করেছেন দেশবাসী। এই জন্য আপনার মাধ্যমে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি এবং গত কয়েকদিনের আলোচনাও খানিকটা ফলো করার চেষ্টা করেছি হসপিটাল বেডে থেকেই। আমার কাছে একটা বিষয় মনে হচ্ছিল আজকের আলোচনা শুনে, যে আজকে যারা সরকারি দলের বেঞ্চে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে, আর আমরা এদিকে যারা আছি তারা বোধহয় জামাত বিএনপি সংসদ সদস্য। কারণ হচ্ছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করত, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, জীবনদানের কথা তো এখানে সকলেই বলছেন বারবার, এবং এটাই সত্য ছিল যে অনেক জীবন রক্তের বিনিময়ে আজকের এই অবস্থা আমরা আসতে পেরেছি। এবং এই সংগ্রামে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে সমভাবেই সংগ্রামে আমরা একত্রিত ছিলাম। যেমন আজকে মাননীয় সেক্রেটারি জেনারেল আছেন বিএনপি, উনি আজকে আমাদের দলীয় নেতা এবং আমির জামাত ছিলেন। তারা সকলে অনেক সময় গোপনে একই গাড়িতে চড়ে ঘুরে ঘুরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কর্মকৌশল ঠিক করেছিলেন এবং প্রোগ্রাম ঠিক করেছিলেন। কিন্তু আজকে এটা মনে হচ্ছে যে আমরা বোধহয় সবসময় এক পক্ষে ছিলাম এবং অপর পক্ষে আপনারা ছিলেন, এবং অত্যন্ত উত্তপ্ত একটা সংসদীয় অবস্থা আপনি এখানে দেখতে পাচ্ছি। আন্দোলন সংগ্রামের সময় এই যে 18 মার্চ ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সে সময় অনেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিএনপির আমার ব্যক্তিগতভাবে বা সাংস্কৃতিক আলোচনা হয়েছে। আমরা সকলে তখন বলেছি যে আমরা এই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের এই পতনের পর যে রাজনীতি হবে, যে সংস্কৃতি হবে, যে পার্লামেন্ট হবে, যে দেশ শাসন হবে, আমরা সকলে মিলে একটা সুশাসন দেওয়ার জন্যে আমরা কাজ করব। এই পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি ঐক্যমতে ছিলাম। কিন্তু নির্বাচনের পরে, সরকার গঠনের পরে আমরা একটি ভিন্ন চিত্র আবার দেখতে পাচ্ছি।
যেটা এই জাতিকে হতাশ করবে, আমাদেরকেও রিয়েলি একটা পর্যায়ে সে হতাশ করবে। কারণ আমরা যেটা দেওয়ার কথা ছিল, যেটা আমরা দিতে পারবো বা দিতে পারতাম, সকলে মিলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা ভালো পরিবেশে এরকম একটা হোস্টাইল এনভায়রনমেন্ট যদি তৈরি হয় তাহলে সেটা দেওয়া কিন্তু সহজ হবে না। এবং সেরকম একটা ফ্রাজাইল পরিস্থিতিতে দেশের মানুষ যেটা এক্সপেক্ট করে যে কোয়ালিটেটিভ চেঞ্জ ইন পলিটিক্স, কোয়ালিটিভ চেঞ্জ ইন দ্য পার্লামেন্ট এবং কোয়ালিটিভ চেঞ্জ ইন আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালিটি, এটা অর্জন করতে হলে অনেক সদস্য সরকারি বেঞ্চরা বলেছেন ধৈর্য সহকারে আমাদের এগোতে হবে। আমি এটার সাথে একমত। কিন্তু কথাটা হচ্ছে এই, শুধু পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এটা অর্জন করা যাবে না। এই জন্য সত্যিকারভাবেই আমাদের মনের পরিবর্তন এবং আমাদের অ্যাটিটিউডের পরিবর্তন দরকার। মাননীয় স্পিকার, আজকে অনেক ওনারা বলেছেন 2/3 পেয়েছেন ওনারা, ওকে, নির্বাচন নিয়ে যদিও অনেক কথা আছে, কিন্তু তারপরেও আমাদের মহান নেতা আমির জামাত এই রেজাল্ট উইথ সাম রিজার্ভেশন ক্রিটিসিজম আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা এখানে অন্যান্য যে ট্রেডিশনগুলো ছিল, আগে কিছু হইলেই মানি না, আসবো না, গণ্ডগোল হচ্ছে, সেটা কিন্তু আমরা করিনি। আমরা করিনি এই জন্যেই যে নেশনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, এই জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আছে, সেই দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে পূরণ করতে হলে পারস্পরিক ঝগড়াঝাটিতে সময় ব্যয় করলে এটা হবে না। বরং সেটা না হয়ে পুরো সময়টাই যদি, পুরো কনসেন্ট্রেশনটা যদি আমরা দেশ গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্যে, সুস্থ রাজনীতির জন্যে আমরা করি, তাহলে সেটাই আমাদের অর্জনকে একটা রিমার্কেবল হিস্টোরিক্যাল পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি কখনোই খুব সুখকর রেজাল্ট দেয়নি অনেক জায়গাতেই, এবং আজকে আলোচনার যে জোর, সেটা 2/3 মেজরিটির যে টেম্পারামেন্টটাই আমার কাছে মনে হয়েছে। আমরা জানি আমাদের এই পার্বত্য উপমহাদেশে ইন্দিরা গান্ধীর সময়ে বা বেনজির ভুট্টোর সময়ে, এই বাংলাদেশের শেখ সাহেবের সময়, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, ম্যাডাম বেগম জিয়ার সময় আমরা 2/3 মেজরিটি অবস্থা আমরা দেখেছি, এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি আমরা দেখি যদি সেটা না হয়। আপনারা জানেন 2/3 মেজরিটি ইন্দিরা গান্ধী, she was ousted and killed. শেখ সাহেবের 2/3 he was killed. মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেটাও killed। এগুলো আমাদের আতঙ্কিত করে মানুষ, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা চাই যে এই ধরনের কোনো অঘটন বাংলাদেশের জন্য আর কখনো না হতে পারে। এটা কেন হয়? এটা হয় এই জন্যে 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারি, যে ইরোগেন্সটা তৈরি হয়, সেই ইরোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে, এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতিতে। আমি অনুরোধ করব সরকারি দলকে, তবে সরকারি দলের অনেক ভাইরা অনেক ভালো কথা বলছেন, উই ডু অ্যাগ্রি উইথ দেম, যে লেট আস ফরগেট পাস্ট। কারণ অতীতকে যদি আমরা টানি, তাহলে সকলের অতীতের ভিতরে ভালো দিক আছে এবং কালো স্পটও আছে। যেমন খুব বেশি করে আজকে আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে, এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলছেন। পার্লামেন্টের তুইটা আমার মনে হয় খুবই আনপাল্টারেবল, অসঙ্গত একটি শব্দ। আমি জানি না মাননীয় স্পিকার এটাকে এক্সপান্স করছে কিনা ওনার অর্থনীতি। এখন সেই জন্যে সরকারি দলের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় গুপ্ত নাকি একটা বলেছে, এগুলার টুকটাক কার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমাদের পারস্পরিক যে রেসপেক্ট এবং কনফিডেন্সটা হবে সেটাতে কিন্তু আবার ঘাটতি হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রী জুলাই চার্টারের ব্যাপারে কিছু কথা বলছেন, আমার সময় কম। আসলে জুলাই চার্টার আমরা তৈরি করেছি কয়েক মাস ধরে, 31টা রাজনৈতিক দল একত্রিত হয়ে এই জুলাই চার্টারটা তৈরি করা হয়েছিল, এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা সেখানে রাখা হয়েছে।
এবং সেটাকে আমরা সাইন করেছি। কিন্তু পরবর্তীতে যে কতগুলো জিনিস যে দল ক্ষমতা মেজরিটি পাবে তার অনুসারে করবে, এটা কিন্তু আমাদের আলোচনার অংশ ছিল না। দ্যাট ওয়াজ অলসো প্রতারণা। এই প্রতারণা কার পক্ষ থেকে হয়েছে এটা ন্যাশনের কাছে আমরা এক্সপোজ করবো ইনশাআল্লাহ। এরপরে সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে গণভোট তো আমরা সকলে মিলে করছি। এটা আসছে অলরেডি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছিলেন। গণভোটের আপনারা ভূমিকা নিচ্ছেন কীভাবে আমি বলি। প্রথম হচ্ছে আমরা চেয়েছিলাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে, আগে গণভোট হয়ে যাবে পরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু বিএনপি পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে, এবং আপনাদের দাবির পক্ষেই আমাদের নারাজির পরও গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হচ্ছে। তো আপনারা এখন বলছেন যে এটা জায়েজ হয়নি। তো জায়েজ তো যদি এখন না হয়, আগেও না জায়েজ ছিল, আগেও অবৈধ ছিল, আগেও অসাংগঠনিক ছিল, তো সেটার পক্ষে আপনাদের সকলের বক্তব্য আছে। আমি পত্রিকায় কাটিং আছে পেশ করার সময় পাবো না, এবং গণভোট যদি কোনোভাবেই আলাদা হতে না পারে এই ব্যাপারে আপনাদের অনেক তৎপরতাও ছিল, আমাদের আন্দোলন ছিল, আমরা সংগ্রাম করেছিলাম সেদিনও যে যাতে করে আলাদা হয়। যদি আলাদা সেদিন হতো তাহলে কিন্তু আপনাদের এই চান্স নিয়ে সুযোগ নিয়ে এই বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ হতো না। মাননীয় স্পিকার, আপনি জানেন যে হিটলারের সময় একটা গণভোট হয়েছিল, হিটলার সেটাকে অ্যাকসেপ্ট করে। আর আমাদের এই উপমহাদেশে একটা গণভোট হয়েছিল কাশ্মীর ইস্যুতে, সেই কাশ্মীর ইস্যুর গণভোটও ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু অ্যাকসেপ্ট করে নাই, এবং সেই অ্যাকসেপ্ট না করার কারণে আজও কাশ্মীরের সেই সমস্যার সমাধান হয়নি, এবং শত শত হাজার হাজার মানুষ এখনও মৃত্যুবরণ করছে, এখনও তাদেরকে স্বাধীনতা সংগ্রামে লড়াই করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে দেশের জন্য কল্যাণকর যেটা মেজরিটি 2/3 ভিত্তিতে যদি আপনারা যেটাই আপনাদের ইচ্ছা হবে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এই দেশ আবার পিছিয়ে যাবে, এবং আমরা যে একটা সুস্থ রাজনীতি এবং সুস্থ পার্লামেন্ট চাই সেটা অর্জন করা কিন্তু সহজ হবে না এবং ব্যাহত হবে। আমি খুব শর্টলি দু একটা ভুল তথ্য যেটা আজকে অনেকে দিয়েছেন সেই ব্যাপারে কথা বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে আমরা জামাত ইসলামী পাকিস্তানের বিরোধী ছিল বলে যে তথ্য আসছে এটা একেবারেই অসত্য তথ্য। কারণ সৈয়দ আবুল মওদুদী প্রথম 2 নেশন থিওরির প্রবক্তা ছিলেন সৈয়দ আবুল মওদুদী, এবং তার খুব স্ট্রং একটা বই লেখা ছিল, সেটাকে তৎকালীন মুসলিম লীগ পলিটিক্যালি হাজার লক্ষ কপি ছাপিয়ে সারা পাক ভারত উপমহাদেশের মানুষের কাছে, মুসলিমের কাছে পেশ করেছিলেন, এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরেই উনি কিন্তু পাকিস্তানে মাইগ্রেট করেছেন। উনি যে কথাটা বলেছিলেন সেটা না বোঝার কারণে কেউ বিভ্রান্ত তৈরি করছে। উনি বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে একটি স্বাধীন ভূখণ্ড দরকার, উনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। তবে উনি বলেছিলেন যে সমস্ত নেতৃত্বের মাধ্যমে আন্দোলন চলছে, এই নেতৃত্বের পক্ষে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে উনি তার ডাউটের কথা উনি পেশ করেছিলেন। তো দুটা তো টোটালি ডিফারেন্ট জিনিস, কিন্তু যারা এটাকে বাজেভাবে ইউজ করে কন্ডেম করতে চায় তারাই এই সত্যটিকে অন্যভাবে তারা পেশ করতে চাচ্ছে। হি ওয়াজ টোটালি ইন ফেভার অফ পাকিস্তান, এবং একজন ভাই এখানে বললেন যে উনি 47-এ বিশ্বাস করেন না। তো উনি যদি 47-এ বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ কীভাবে হইত? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47 স্বাধীন বাংলাদেশ, এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম, কারণ ওনারা আসলে পাকিস্তানও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কীভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারও যখন সংগ্রাম চলছিল ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেন নাই। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান এই জন্য ভারত পালাই গেছেন, তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের
অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য হওয়ার মতো কিছু মনে করি না। মাননীয় আরেকজন সদস্য ভাই বলেছেন যে আমরা ম্যাডাম যখন জেলে ছিল বা অনবরত রাত অত্যাচার হয়েছে, জামাত কোনো বিবৃতি দেয়নি। এটা একেবারে অসত্য কথা। আমরা বারবার বিবৃতি দিয়েছি, সব ইস্যুতে আমরা বক্তৃতা, শুধু বক্তৃতা নয়, আমরা ওনার মুক্তির জন্য মিছিলও করেছি এই রাজপথে। এখন আমি আশা করব যেসব লোকেরা এইসব তথ্য দিচ্ছেন তারা আরেকটু কষ্ট করে বিভিন্ন রেকর্ডে যেটা আছে সেই তথ্যটা ওনারা জেনে নেবেন। প্রত্যেকটা ইস্যুতে যেমন অনেক সময় বিএনপিও আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আবার অনেক সময় দেন নাই। যেমন আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল, সেদিন আমি রাত্রে 10টার দিকে ম্যাডামের বাসায় গিয়েছিলাম একটা রিকোয়েস্ট করার জন্য, এবং সেখানে আমার সাথে আজকে বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলও দেখা হয়েছিল। ওনার শোনা আছে কিনা আমি জানি না। আপনি জেলে ছিলেন? না না, ওই দিন রাত্রে আপনার সাথে মোশাররফ ভাই আসছেন কিনা, কারণ আপনারা বিদেশি যে একজন লিডার আসছিল নেগোসিয়েট করতে, সেখান থেকে মিটিং করে ওনার বাসা আসছিলেন, আমি এর আগে ওখানে উপস্থিত ছিলাম। হাউএভার দ্যাটস নাথিং সো ইম্পর্টেন্ট। আমরা সেদিন আমি গিয়েছিলাম জামাতের পক্ষ থেকে যে আব্দুল কাদের মোল্লার ইস্যুতে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। ম্যাডাম বলেছিলেন যে ঠিক আছে আমরা আলোচনা করে দেবো, পরার দেওয়া হয়নি। তো সেটা এলিগেশন না, কারণ ম্যাডাম হ্যাজ এ লট অফ সিম্পেথি ফর জামাত ইসলাম, এবং আমাদের জন্য, আমাদের পক্ষে উনি অনেক ডাইরেক্ট কথা বলেছেন। উনি নিজামী সাহেবদের ফাঁসির ব্যাপারে কথা বলেছেন। আমরা এই জন্য ওনার প্রতি গ্রেটফুল এবং রেসপেক্টফুল। আমি একটা পার্টিকুলার ইস্যুতে শহীদের কথা বলেছি, কারণ এটা আমরা তখনও চাই, এখনও চাই যে যেহেতু এখন আমরা ভিন্নভাবে নির্বাচন করেছি, আমরা তো নির্বাচন তো একসাথে করেছিলাম, সুতরাং যারা মেজরিটি পাবে তার সরকার আছে, আমরা মাইনরিটি আছি, আমরা বিরোধী দলে আছি, এতে তো কোনো সমস্যা নেই। কারণ দেশের পলিসির ব্যাপারে যদি আমাদের ডিফারেন্স থাকে সেখানে আমরা কন্ট্রাডিক্ট করি, কিন্তু দলে দলে আবার কন্ট্রাডিকশন আসা, এগুলো তো পরিবেশকে আমি মনে করি কনজেনিয়াল রাখবে না, এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত বলে আমি এটা মনে করি। এরপরে খুব সহজে বলছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে কোনো দলের ব্যাংকও আছে। আসলে জামাত ইসলামীর এরকম কোনো ব্যাংক নেই, এক। দুই, ইসলামী ব্যাংক জামাতের, আজকে আমরা যারা এমপি আছি এর ভিতরে কেউ জামাত ইসলামী ব্যাংকের কোনো ডিরেক্টর নাই। তিন, ইসলামী ব্যাংকের আমাদের যারা এখানে আছে তাদের কোনো ঋণ অ্যাডজাস্টমেন্টও করে কন্ডিনেট হয় নাই, এবং এখানে আমরা সেরকম ঋণ শিডিউল আমরা করি। সেগুলো এসব তথ্যগুলো আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী একজন অত্যন্ত বিজ্ঞ সম্মানীয় মানুষ, উনি হয়তো শুনে বলেছেন। আমি আশা করব উনি যদি অর্থমন্ত্রী, উনি এখন রেকর্ডটা নিয়ে আগামী সংসদে যদি বলেন তাহলে আমি খুশি হব। এবং ইসলামী ব্যাংক কতিপয় সৎ উদ্যোগী মানুষের ফসল ছিল, এবং অল্প সময় ইসলামী ব্যাংক সারা এশিয়ার বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংক হয়েছে কয়েকবার। সুতরাং কোনো ভালো মানুষেরা যদি কোনো ব্যাংক তৈরি করে সারা আমাদের অর্থনীতিতে একটা ফ্লো দিতে পারেন, লাভবান করতে পারেন, এবং ইসলামী ব্যাংকের সফলতাটা এমন পর্যায়ে ছিল যেগুলো সুদী ব্যাংক এখনও আছে। অধিকাংশ ব্যাংকে একটা বক্স ইসলামী ব্যাংকিং সিস্টেমের কাউন্টার তৈরি করেছে। সো দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেস। এতে আমাদের কোনো আপত্তি না যদি আপনি এটা বলেন যে ইসলামী ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, এটা আমরা করতে পারি, কারণ ইট গিভস এ ভেরি পজিটিভ রেজাল্ট ইন ব্যাংকিং সেক্টর। এখন এটার কারণটা কি? কারণ হচ্ছে জামাত গুড ম্যানেজমেন্ট, সততা, এফিসিয়েন্সি, রাষ্ট্র পরিচালনায় হোক বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় হোক, এটাতে বিশ্বাস করে। আর তিনটার জন্য যদি একসাথ হয়, এফিসিয়েন্সি থাকে, সততা থাকে এবং পরিশ্রম করে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে গ্রো করবে, এটা আমরা চাই। আজকে সরকারি দল এই তিনটি বিষয়কে এনশিওর করে যদি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম করবে, মানুষ ওয়েলকাম করবে, এবং
এটা সকলের জন্য কল্যাণ করা হবে। সুতরাং আমরা ওইদিকে অগ্রসর হই। রাজাকার আলবরেজের কথা বলছেন, দিস আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি, আজকে এই যে আমরা এখানে বসে আছি, আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না, উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়ি একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে, তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত, আমাদেরকে কিছু নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনীরা টহল থেকে একটু দূরে থাকতো, আমরা ওদেরকে গাইড করতাম যে তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। তো সুতরাং ওইভাবে কেউ ওই দাবি করার কোনো কারণ নেই। আর কোন দলে নাই, শেখ সাহেবের আওয়ামী লীগ যেটা ছিল, যারা সোল দাবি করে, তারা মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মন্ত্রী করেছে না? তো মাওলানা নুরুল ইসলামের জীবনীতে আমরা জানি শেখ সাহেবেই এটাকে রিকনসাইল করে দিয়েছিলেন, যাদের শাস্তি দেওয়ার দিয়েছিলেন, যাদেরকে মুক্ত করার করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটাকে আরো বেশি কনসিল করেছেন, কারণ ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে শাহজিউর রহমান সাহেব ছিল। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সময় শেষ, আপনি 2 মিনিটে কনক্লুড করে দেন, কারণ আজকে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন, জি, আজান আছে। 2 মিনিটে শেষ করেন দয়া করে। স্পিকার, 2 মিনিটে শেষ করছি। তো সুতরাং কথা তো অনেক বলতে হচ্ছে ওনাদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য। হাওয়ার তবে আমি শেষ করব, কথা আরো বলা যাবে যদি প্রয়োজন হয়। আপনি 2টা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 91 সালে জামাত ইসলামিক সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল, আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। অধ্যাপক গোলাম আজম সাহেব, ম্যাডাম, 2 জনের সাথে প্রফেসর গাউসের বাসভবনে মিটিংয়ে সেদিন করছিলাম, এবং সেখান থেকেই লিখিতভাবে বঙ্গভবনে গিয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দেওয়ার কথা ছিল। কিছুদিনের ভিতরে সমস্যা দেখা গেল ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে। বিএল কলেজে আমাদের 2 জন ছেলেকে হত্যা করা হলো এবং উত্তেজনা তৈরি হলো। আমি মোশাররফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার মনে নাও থাকতে পারে। ওনাকে আমি বলেছি, স্যার, সারা বাংলাদেশ তো আপনাদের দখলে, আপনারা ক্ষমতা, 2-1টা ক্যাম্পাস যদি বৈধভাবে অন্যরা থাকে, সেখানে জোর করে পিটাপিটি করে ওটাকে দখল করার কি এতই জরুরি আপনাদের জন্য? কিন্তু দেখা গেল যে সেটা অ্যাড্রেস করা হয় নাই। এ করতে করতে পরে 2 দলের ভিতরেই সম্পর্কের হানি ঘটল। 96 আমরা আলাদা ইলেকশন করলাম এবং পরিণতি আমরা সকলে জানি। এবার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে, এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এটা কোন দিকে পরিণতি নিয়ে যাবে সেটা আমরা আশঙ্কা করি। আমরা চাই এই সংসদ, এই সরকার, আমরা সকলে মিলে একটা সুস্থভাবে, সুস্থ ধারায় কন্টিনিউ করতে থাকি। 2-1টা ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল হচ্ছে সে ব্যাপারে আমরা অ্যাটেনশন দেব, আপনারাও মেহরবানি করে অ্যাটেনশন দেন। সাধারণ একাডেমিক এনভায়রনমেন্ট থাকা উচিত, এবং যারাই ডিস্টার্ব করবে। ধন্যবাদ মাননীয় উপনেতা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় অর্থমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পাশে অর্থমন্ত্রী বসাতো, আপনার সময় 30 মিনিট। মানে স্পিকার, এই ঘড়িটার মালিক আপনি, ইচ্ছা করলে পিছনে ঘুরাই দিতে পারবেন। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য দিয়ে, তবে মাগরিবের আজান দিলে পরে আমাকে আবার বলতে হবে। ধন্যবাদ। 30 মিনিট, টেক ইউর টাইম। জি মানে স্পিকার, 30 বোধহয় হবে না, যে হিসেবে আমরা 2026-এ আছি, এখন মনে হয় সময় বেশি লাগবে। মানে স্পিকার, বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। মানে স্পিকার, আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সংক্ষিপ্তভাবে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। 2026-এর ছাত্রগণ অভ্যুত্থানের, 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যিনি এদেশের মহান স্বাধীনতার মহান ঘোষক। শ্রদ্ধা নিবেদন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা এবং আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন। আমি সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, ভূমিকা রেখেছেন। আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পারে আছে। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখেছি, যদি সময় পাই। এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর যেহেতু বক্তৃতা রাখছি, ধন্যবাদ প্রস্তাবের উপরে, মহামান্য রাষ্ট্রপতিকে ইনস্টিটিউশনের প্রধান হিসেবে ধন্যবাদ এই জন্যই জানাই যে 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই রাষ্ট্রে সরকারবিহীন অবস্থায় যে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সেই জন্য সেই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, মন্ত্রিপরিষদ নাই, এবং 106 কনস্টিটিউশনের অ্যাডভাইজারি রোলের বিপরীতে প্রেসিডেন্ট অ্যাডভাইস চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, যার অনুবলে ইন্টারিম গভর্নমেন্ট সৃজন হয়েছে, কিন্তু কোনো টাইম লিমিট দেওয়া ছিল না। তারও একটা কারণ ছিল, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করেছে। সেই রকম একটা অবস্থায় এই রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই। ভাষণের জন্য পরে দেব। আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ সহ আরো অনেকেই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতিকে তখন তারা স্বীকৃতি দিয়েছে মাননীয় স্পিকার। এখানে যখন বলে যে 2024-এর ইন্টারিম গভর্নমেন্ট, আমি আসলে কিছু কথা বললে হয়তো অনেকে অন্যভাবে নিবে। এই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অন্তরে অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, তখন তারা এখন বলতে পারে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন নাই। আমি এই ভাষায় বলতে চাচ্ছি না, আগে যা ভালো ছিল তা হঠাৎ করে এখন মন্দ হলো কিভাবে, এটা স্ববিরোধিতা। মাননীয় স্পিকার, এর বেশি বলতে চাই না। আমার নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে, পুরানো বন্দোবস্তের আদলে জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি সুরত আদলও নতুন হতে হবে। এটা মানে স্পিকার, আমি অনুরোধ করব যাতে এগুলাতে কেউ মনে না করে আর কি। যাই হোক, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো একটা অনির্ধারিত না হলেও এটা নির্ধারণ জনগণ করে দিয়েছিল। কেউ কেউ নির্বাচন তখন চায় নাই, কিন্তু নির্বাচন আদায় করে নিতে হয়েছে মাননীয় স্পিকার। এখানে সেটা দেশের ইতিহাস সাক্ষী দেবে। তো সুতরাং ওই 4 দিনের সরকার, 4 দিনের দুনিয়া। তো এখন বলতে গেলে যে ও उम्र दराज मांग के लाए थे 4 दिन, 2 अर्जों में काट गए, 2 इंतजार में, तो এখন খতম हो गए। তো এটা হচ্ছে শের, আমার কথা না। এখন আমি বাস্তবে আসার জন্য বলছি, আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। যারা ইলেকশন অবজারভার্স এসেছিলেন ইইউ সহ সমস্ত দুনিয়া থেকে, তারা সবাই বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। গত পরশুদিন ইইউর
নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে, আমাদেরকেও দিয়েছে, মাননীয় বিরোধী দলীয় নেতার কাছেও দিয়েছেন। তো তারা বলেছেন নির্বাচন বিশ্বাসযোগ্য, কোনো ইঞ্জিনিয়ারিং দেখা যায়নি। গতকালকের পত্রিকা 1টা 2টা 3টা, আমার কাছে আর বেশি পত্রিকা নাই, কিন্তু মাননীয় বিরোধী দলীয় নেতা এক জায়গায় শেকায়েত করেছেন যে হ্যাঁ, বিএনপি সংস্কারের বিষয়ে টালবাহানা করছে। তা আমি এখন পত্রিকাগুলো ফেলে দিলাম। তিনি আবার বলেছেন যে কোনো দলিল পত্র কাগজ ছাড়া, স্পেসিফিক কোনো কিছু ছাড়া যেন কথা না বলি, কয়েকদিন আগেও বলেছেন। আমি যা বলতে চেয়েছিলাম সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, বলতে পারছি না। তারপরেও বলি, মানে স্পিকার, এখানে তো ইতিহাস চর্চা অনেক হয়েছে, তো ইতিহাসের আকাশে তো অনেক তারা। বলেছেন 1947-এ মাওলানা মওদুদী সাহেব পাকিস্তানকে চেয়েছিলেন। এইটা মাননীয় স্পিকার আজকে এত বছর পরে, কত বছর হলো তো জানি না, এখন 47 থেকে 2000, তারপরে 25, বোধহয় 75 বছরের বেশি হয়ে গেল, 78 হয়ে গেছে। আজকে এই নতুন ইতিহাসটা আবিষ্কার করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন 1971 সালকে ভালো লাগে না সেটা আমরা বলতে চাই না, কেন ভালো লাগে না সেটা আমরা জানি, কিন্তু 72-এর সংবিধান, 71-এর ইতিহাস, সবকিছুকে এখন স্বীকৃতি দিতে হচ্ছে। আমি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা মুক্তিযোদ্ধাদের ধারণ করেছেন, নিজেরা মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে আপনারা স্বীকার করছেন। সেজন্য দালিলিকভাবে কথা বলি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল গত কয়েকদিন আগে পাশ হয়েছে। এটা ইতিহাস, রেকর্ড, এই পার্লামেন্টের এই লেজিসলেশন সাক্ষী দিবে। আমাদের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ বসা ছিলেন, নার পক্ষেও ভোট দেয় নাই, হার পক্ষেও ভোট দেয় নাই। এনসিপির বন্ধুরা হার পক্ষে ভোট দিয়েছে, সত্য কিনা বলতে পারে। এখানে কি লেখা আছে? সাব্যস্ত ঐতিহাসিকভাবে, এই আইনগতভাবে, উভয় পক্ষের স্বীকৃতি পাবে লেখা আছে, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এই সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত নিম্ন বয়সের সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্ন বর্ণিত নারীগণ, নাগরিকগণ ও বীর মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত হইবেন। তার মধ্যে বীরঙ্গনা হয়েছে, নার্স, ডাক্তার, চিকিৎসকদেরকেও বলা হয়েছে। এটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধার ডেফিনিশন। ইতিহাস সাব্যস্ত হয়ে গিয়েছে, সম্মত হয়েছে। এটা নিয়ে যেন আর কখনো বিতর্ক আমরা না করি জাতীয়ভাবে, এই অনুরোধ থাকলো। বিভক্তি আর চাই না, স্বীকৃত দলিল। মুক্তিযুদ্ধের ডেফিনিশনে কি বলা হয়েছে? 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য ও মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, যাহার নাম মুক্তিযুদ্ধ, সাব্যস্ত হয়ে গিয়েছে। ফেলে দিলাম মাননীয় স্পিকার, আর কখনো কথা বলার প্রয়োজন নাই। এখন বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমি কথা বলি 1971 থেকে 2026 পর্যন্ত, এগুলো অনেক কথা ঘাটাঘাটনি হবে। অনুরোধ করেছেন আমরা যেন ওইদিকে না যাই। আমি বিস্তারিতভাবে বলবো না, সম্মত হয়েছি। কিছু কথা রেকর্ডে না রাখলেই নয়। সেজন্য মানে স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না 1986 সালে, এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল, তাদেরকে আমি কিছু বলতে চাই, এটাও আমার বলা ঠিক হবে। এখন আসি মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলবো বলে ইমোশনাল একটু বক্তৃতা দেই। কতকাল অপেক্ষা করেছি। আমার ক্ষেত্রে সেটা 19 বছর, আপনার ক্ষেত্রে কত বছর জানেন? 19 বছরই হবে। মাঝখানে এই সময়গুলোর মধ্যে
কত পানি গড়িয়ে গেছে মানে স্পিকার, কত সংগ্রাম, কত ত্যাগ, কত রক্তদান, গুম খুন। আমি নিজে গুম হয়ে নির্বাসনে থেকেছি 9.5 বছরের মতো, বিদেশে গিয়ে জেল খেটেছি। আজকে এগুলো নিয়ে আন্ডারমাইনিং করে যারা করে, তারা কেউ কেউ বিদেশে বসে করে, কেউ দেশীয় দোসররা করে কি কারণে? আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যারা আন্ডারমাইনিং করার চেষ্টা করে, তারা বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাসকেও হয়তো একদিন কলঙ্কিত করবে। এককভাবে কেউ কোনো সংগ্রামে জয়ী হয় নাই। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের ভিত্তি সোপান একদিনে নির্মিত হয় নাই। আমরা জানি এই গণতান্ত্রিক সংগ্রামে আমরা বলা হয় যে মুক্তির মন্দিরে সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তারপরে কি আছে মানে স্পিকার, যারা স্বর্গগত তারা আজও জানে যে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এগুলো সব কবিতা গান, আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না, বাট ইমোশনালি এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, যারা গুম হয়ে আজও ঘরে ফিরেনি তাদের জন্য অপেক্ষা করছে ইলিয়াসের সন্তানেরা। তার সঙ্গিনী এখনো বাতায়ন খুলে বসে থাকে তার স্বামী কোনোদিন আসবে বলে। আমরা তাদের কাছে কি জবাব দেব? আমার স্ত্রী সন্তানরা যেমন একটা আমার অনিশ্চিত জীবনের সময় অপেক্ষা করেছে, আমি বুঝি সেই ব্যথা। আর কেউ বুঝুক বা না বুঝুক, কবরের মতো একটা জায়গায় 5 ফিট বা 10 ফিটের জায়গায় ছিলাম। আমাদের এখানে আরো অনেক সহপাঠী আছে, সহকর্মী আছে, ব্যারিস্টার আরমান আছে, আর অনেকে আছে যারা সেই গুমের শিকার পেয়েছে, যারা ফাঁসির কাস্টে ছিল। তাদেরকে কি জবাব দেব? আসুন আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করি যার প্রত্যাশা আমাদের শহীদরা করেছেন, যার আকাঙ্ক্ষা আমরা করেছি, যার আকাঙ্ক্ষা 71-এর শহীদরা করেছেন। এখন 2024-এর বিষয়ে আমার তরুণ বন্ধু সংসদ মাননীয় চিফ হুইপ বিরোধী দলের বলেছেন, আমি কিছু পয়েন্ট নোট করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তার বক্তৃতা শোনার। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা এমন পার্লামেন্টারিয়ানদেরকে চাই যারা ভবিষ্যতে এই পার্লামেন্টকে লিড করবে, গ্রোমিং হবে। তবে কিছু কথা বলতেই হয়, কারণ মানে স্পিকার এখানে শিকোয়া আর শেকায়েতের ছড়াছড়ি হয়েছে। আমি শুধু জবাবে শিকোয়া করতে চাই, তার মধ্যে যদি কিছু বলা হয়ে যায় তাতে আমাকে ক্ষমা করবেন। তিনি বলেছেন বিএনপি জুলাই সনদ থেকে সরে গিয়েছে। মানে স্পিকার বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি জুলাই সনদকে আঁকড়ে ধরেছে। দেখেন কত বড় বই, এইখানে যারা দস্তখত করেছে, এটা হাতে লেখা অরিজিনাল বুক, এর মধ্যে 30টা পার্টির মধ্যে 4টা পার্টি সই করে নাই, 26টা পার্টি সই করেছে। আমার ছোট বন্ধু এই নাহিদ সাহেবরা সই করেছেন 16/2/2026 সালে। এটা ফটোকপি ওখানকার লেখা আছে, নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। কেন এই নোট অফ ডিসেন্টের মধ্যে মানে স্পিকার এনসিপি জুলাই সনদের দফা 16(4) দফা 22(গ) 2 জায়গাতে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। এখন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তো স্বীকৃতি দিলই যে নোট অফ ডিসেন্ট দেয়া জায়েজ, আবার সই যখন করছে তখন বলল যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোট। সরে কারা গেল মানে স্পিকার? দালালিকভাবে বললাম, আপনারা সরে গিয়েছেন, আমরা সরে যাইনি। এখন গণরায়, গণভোট, জুলাই আদেশ, জুলাই জাতীয় সনদ, এগুলোর বিষয়ে আমি অনেকবার ভাষণ দিয়েছি, এখানে ঘরে বাইরে, সংসদের বাইরে। হয়তো আমার দুর্ভাগ্য বোঝাতে পারিনি, কিন্তু জুলাই আদেশ এবং জুলাই সনদ এই বিভ্রান্তি চিরতরে মিটে যাক। যে আদেশটা হয়েছে সেই আদেশটা হচ্ছে, এটা যদি আমাদের অনেক বন্ধুরা এখানে মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল লটা নিয়ে আসেন, ব্যারিস্টার সাহেবরা খুলে দেখবেন 499 পৃষ্ঠায় লেজিসলেচার সেকশনে কাকে বলা হয়েছে কালারেবল লেজিসলেশন এবং ফ্রড অন দি কনস্টিটিউশন। কিভাবে পার্লামেন্টের যেটা এখতিয়ার নাই, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি পার্লামেন্ট যদি সেরকম কোনো লেজিসলেশন করে সেটা হবে কালারেবল লেজিসলেশন অ্যান্ড ফ্রড অন দি কনস্টিটিউশন। অনেক ব্যারিস্টাররা আছে, দেখতে পারেন কোন 3rd এডিশনে বোধহয় 490 পেজ কনস্টিটিউশনাল ল, মাহমুদুল ইসলাম, খুলে দেখুন তারা কিভাবে ইন্টারপ্রিট করেছে। এটাকে বাইবেল বলা হয় কনস্টিটিউশনের, সুপ্রিম কোর্ট মানে। আমি অবশ্য বাইবেল শব্দটা এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, সেটা কি রাষ্ট্রপতি পারে? লেজিসলেচার যখন বৈঠকে থাকবে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে বটে, কিন্তু কোনো অর্ডিন্যান্স দিয়ে
সংবিধানের কোনো কানুন ধারা উপধারা কোনো কিছুই বাতিল অথবা সংশোধন করতে পারেন না। আর্টিকেল 93 কনস্টিটিউশন, আমি কনস্টিটিউশন করলে আমার উপরে খুব বেশি খ্যাপা হয় সোশ্যাল মিডিয়াতে আজকাল, যা বলে মাননীয় স্পিকার, এটা দেখাও যায় না, শোনাও যায় না। এই বাক স্বাধীনতার নামে যা চলছে, তিনি একটা অর্ডার করলেন। এই যে আমাদের আজকে অর্থমন্ত্রী সাহেব সেটা বলেছেন, আইনমন্ত্রী সাহেবের সমর্থন নিয়ে বলেছে যে তফসিলে, প্রথম তফসিলে সেটা বলা আছে 17 সাবসেকশন 3-তে, পরে পেরাতে বলা আছে যে 7th of April 1973 পরে কোনো অর্ডার ইস্যু করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির রইল না। অর্ডারই যেটা না, ভয়েড ইন ইস্যু, সেই অর্ডারের উপরে কথা বলছে মাননীয় স্পিকার আমাদের বিরোধী দলীয় সদস্যরা। জনাব নাহিদ সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে বলেছে রাষ্ট্রপতি অর্ডার দিতে পারে না, রেকর্ডে আছে, মানি। এরপরে তিনি বলছেন যেহেতু এর উপর একটা গণভোট হয়েছে, মাননীয় স্পিকার সাদই যদি জায়েজ না হয় তাহলে পরে লিজিটিমেট হয়ে যাবে না বাকিটা। এটা হচ্ছে মোটামুটি কথা। এখন বলছে গণভোট হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মাননীয় সংসদ সদস্য জুনায়েদ সাকি সাহেব, আরো অনেকে এখানে যারা ঐক্যমত্য কমিশনের মধ্যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কাজ করেছেন, সদস্য ছিলেন, বিভিন্ন পার্টিকে প্রতিনিধিত্ব করেছেন, ছিলেন, শাহাদত সাহেব, সেলিম সাহেব আছেন, আমাদের মাননীয় সদস্য তাহের সাহেব আছেন, আরো অনেকে আছেন। গণভোট হওয়ার কথা প্রস্তাব তো আমিই করেছিলাম বিএনপির পক্ষে। কিসের উপরে করেছিলাম? জুলাই জাতীয় সনদের যখন আপনারা আইনগত ভিত্তি চাচ্ছেন যে এটার একটা আইনগত ভিত্তি রচনা করার দরকার, আমরা বললাম যে ঠিক আছে, সার্বভৌম জনগণের কাছে যাই, তারা এই জুলাই সনদের পক্ষে আছে কিনা আমরা জেনে নেই, একটা রেফারেন্ডাম হতে পারে, রেফারেন্ডামের জন্য একটা অধ্যাদেশ হবে, হলো, সম্মত হলো। জুলাই জাতীয় সনদের উপরে গণভোট তো আমরা মানেই মাননীয় স্পিকার, জনগণ ভোট দিয়েছে। আমার নেতারা বলেছে যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন, বলেছে, কারণ এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে হঠাৎ করে একটা নাজিল করলো যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ নামে একটা জিনিস, না বাস্তবায়ন আদেশ 2025 11 নভেম্বর সম্ভবত, কোথায় গেল বইটা, যাই হোক। এখন হ্যাঁ, এইটা হচ্ছে 13 নভেম্বর 2025, এইটা নাজিল হলো মাননীয় স্পিকার। কেউ বলেও নাই, সম্মতও হয় নাই, আলোচনাও হয় নাই। তো সেই জন্যই আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করছিলাম, মাননীয় রাষ্ট্রপতি এই আদেশকে আপনি জারি করতে পারেন? তার উপর অনেকে ট্রল করেছে, তিনি বলেছেন যে আমি তো পারি না, আমাকে পারাচ্ছে, সেই জন্য অনেক ট্রল হয়েছে তো তাই। এখন কথা হলো, যিনি ইস্যু করতেন তিনি কেন ইস্যু করলেন, সেই প্রশ্ন তাকে করেছে। এবং এই আদেশের পরে যেই গণভোট অধ্যাদেশটা দেয়া হলো, সেই গণভোট অধ্যাদেশ, আমরা তো গণভোটের জন্য অধ্যাদেশটা মানি, কিন্তু গণভোটের অধ্যাদেশের মধ্যে কি কখনো মানে স্পিকার এই রকম তফসিল দিতে পারে জুলাই জাতীয় সনদের? এই 48টা তফসিল এখানে দেয়া আছে, দিয়ে নোট অফ ডিসেন্টের কোনো পোর্শন এখানে রাখা হয় নাই। ইট ইজ অলসো এ ফ্রডুলেন্ট অর্ডিন্যান্স, যে 30টা প্রভিশন আউট অফ 48। এখানে বলা হচ্ছে মানে স্পিকার 4টা প্রশ্ন দেয়া হলো, সেই প্রশ্নগুলো 3 নম্বর সেকশনে আছে। সেই প্রশ্নগুলোর মধ্যে 3.5টা জুলাই সনদের সাথে সামঞ্জস্য আছে, আধাটা প্রশ্ন নাই। সেই আধাটা প্রশ্ন হচ্ছে ওই অবৈধ জুলাই আদেশের উপর ভিত্তি করে। এখন যেটা প্রথম থেকেই অবৈধ, ভয়েড ইন ইস্যু, এবং সেই জিনিসটার উপরে কোনো রকম সম্মতি ছিল না, রাজনৈতিক সমঝোতা ছিল না, জুলাই জাতীয় সনদের যে স্বাক্ষরিত দলিল তার সাথে কোনো মিল ছিল না, এবং সেই এরকম একটা আদেশ কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে মাননীয় স্পিকার? এবং সেই প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে? আমরা তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে নোট অফ ডিসেন্টের অংশ দিয়েছে, সেই মতে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা উল্লেখ করেছি, প্রত্যেকটা দফা আমার সাথে নির্বাচনী ইশতেহার আছে, এবং প্রত্যেকটা দফা যেখানে নোট অফ ডিসেন্ট আছে নির্বাচনী ইশতেহার উল্লেখ করতে যে আমাদের 3 পাতা বৃদ্ধি পেয়েছে সেটার বহর। তারপরে জনগণের কাছে আমরা গিয়েছি,
সেই ম্যানিফেস্টোর উপর আমাদেরকে 51% ভোট দিয়েছে। সংখ্যার দিক থেকে 213টা না 14 জন আমরা এখানে সংসদ সদস্য আছি মাননীয় স্পিকার। এখন সেটা কথা বলছে একটু আগে মাননীয় সদস্য জনাব তাহের সাহেব যে 2/3 মেজরিটির পরিণতি আমরা জানি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি না হলে 1979 সালে পঞ্চম সংশোধনী হতো না, বাকশাল বিলুপ্ত হতো না, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না, এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স কায়েম হতো না, আর্টিকেল 96 আসতো না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসতো না, এই দেশে মুক্ত গণমাধ্যম আসতো না, এগুলো কিছুই আসতো না। এবং 2/3 মেজরিটি না হলে শেষ পর্যন্ত আমরা আজকে এইখানে যে এসছি জনগণের জন্য প্রত্যাশা পূরণ করার জন্য, আমরা হয়তো সেই সংবিধান সংশোধনী করতে পারতাম না। আমরা অ্যাপ্রোচ করেছি প্রথম দিকের ভাষণে অন বিহাফ অফ দি লিডার অফ দি হাউস দ্যাট আসুন আমরা একটা সংবিধান সংশোধনী বিশেষ কমিটি করি রুলস অফ প্রসিডিউরের 266 অনুসারে। ওখানে টার্মস অফ রেফারেন্স থাকবে, আমরা আলোচনা করব। এখানে জুলাই জাতীয় সনদ সহ আন্ডার দি সান এনিথিং উই ক্যান ডিসকাস দেয়ার। এবং আমরা একটা লেট আস হ্যাভ এ কনস্টিটিউশন ফর দি ফিউচার জেনারেশন। আমরা এখানে আলোচনা করব, কম্প্রোমাইজ করব, আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমরা সেই কনস্টিটিউশনটা গ্রহণ করব। তারা বললেন সংস্কার পরিষদ করতে হবে। আপনারা যদি সংশোধনীকে সংস্কার মনে করে মনে মনে খুশি হতে পারেন, অসুবিধা কি? আসুন ওখানে আলোচনা করি। আপনারা গতকালকে আইনমন্ত্রী সাহেব প্রস্তাব করেছেন যে আমরা সংবিধান সংশোধনী কোন কমিটি করতে চাই, আমরা 12 জনের নাম ঠিক করেছি, আপনারা দয়া করে 5 জনের নাম দেন। আপনারা বললেন যে আমরা এখনো সিদ্ধান্ত নেই, পরে জানাবো। তো জাতি শুনলো যে আমরা চাচ্ছি, আপনারা চাচ্ছেন। যাই হোক, এখনো সময় আছে, চাইতে পারেন। নেভারদিলেস বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ কেন করা হচ্ছে না। মাননীয় স্পিকার, অনেক কাগজ আমি দালিলিকভাবে দেখাতে পারি, দেখানো ঠিক হবে কিনা জানি না। এই হচ্ছে একটা ইন্টেনশনাল অর্ডার 19/1/2026 আইন উপদেষ্টা সাহেব সই করছে আইন মন্ত্রণালয়ে, যে ব্লু কালারের এই সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরমের নমুনা হবে। কি এখতিয়ার আছে? সংবিধানের তফসিলে আর্টিকেল অনুসারে 148 মনে হয় যে তফসিলগুলো 3য় তফসিলে আছে, ফর্মগুলো। হ্যাঁ, আমি বললে রিপিট করেন না, 148 ঠিকই আছে। এখন অন্তত জনগণ বিশ্বাস করে এই যে ব্লু পেপারে আইন উপদেষ্টা সাহেব সই করে দিলেন যে ব্লু পেপারে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম হবে। কোথায় পেয়েছে? পদে পদে তারা সংবিধান ভায়োলেশন করেছে। এর উপর ভিত্তি করে ফাইল ইনিশিয়েট হয়েছে আরো আগে। তখন তো মাননীয় স্পিকার গণভোট হয় নাই। 19 জানুয়ারিতে 2026 কি গণভোট হয়েছে? যে গণভোটের অনুবলে যে সব জায়েজ করতে যাচ্ছে, কিন্তু বিফোর দ্যাট ডকুমেন্টারি কথা বলছি। তারপরে এই সংসদ সচিবালয় থেকে 16/2 তারিখে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হলো যে আপনারা তৈরি থাকেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার 2টা করে শপথ আপনাকে পড়াইতে হবে। কোথায় পেল মাননীয় স্পিকার? এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটাই ফল্ট, তারা এই চিঠির অনুবলে এসে রেডি হয়ে গেছে যে আমরা 2টা শপথ নেব। আমরা বললাম যে না, আমরা এখনো এই কনস্টিটিউশনের ভিতরে আছি, যদি সংশোধন হয়ে সংস্কার পরিষদ গঠন হয় তখনকার বিষয় তখন দেখা যাবে, আমরা আপাতত এমপি হিসেবে শপথ নেই। আমার বিরোধী দলের বন্ধুরা 2টা শপথ নিছে, তাইলে প্রথম শপথের কি হবে? এমপি হিসেবে শপথেরটা সেটা কানুন বলবে। সুপ্রিম কোর্টে যে রিট দাখিল করা হয়েছে সেইখানকার অবজারভেশন কি আছে সেটা তখন তারা বলবে। তা আমি এখন ওই যে জবাবে শিকুয়া করতে করতে তো আমার আসল আলোচনায় যেতেই পারি না মাননীয় স্পিকার। তা এখন আপনাকে আমি সময় দেওয়ার জন্য অনুরোধ করতে পারবো না, সুতরাং আমি আসি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে কমিটির প্রস্তাব আমরা করলাম সেখানে যে আপনারা এখনো সম্মতি দিলেন না, তাহলে কি আমরা পঞ্চদশ সংশোধনী নিয়ে এই সংসদে চলবো, এই দেশ চালাবো? পঞ্চদশ সংশোধনী যেখানে 55টা দফা আছে, সেই দফার মাত্র 6টা দফা মাননীয় হাইকোর্ট ডিলিট করে দিয়েছেন বা নন কনস্টিটিউশনাল ঘোষণা করেছেন, নন অ্যাস করে দিয়েছেন। তার মধ্যে বলা যায় আপনার 7A and B
যেটা বলা হয় যে ফ্রড অন দি কনস্টিটিউশন, যেটা কালারেবল রেজিস্ট্রেশন হয়েছে, এখতিয়ারে নাই, ভবিষ্যৎ পার্লামেন্টের এখতিয়ার তারা করবে, সেটা করেছে। তারপরে আর্টিকেল 58 এ ওইটা ক 2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, আপনার তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করেছিল, সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। 44 সাবসেকশন 2 করেছে, যেটা জুডিশিয়ারির ব্যাপার, আপনার হাইকোর্ট ডিভিশনের একটা এখতিয়ারকে লোয়ার লেভেলে, ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে নিতে চেয়েছিল, সেটা তাদের ভালো লাগে না, যেহেতু কনস্টিটিউশনাল কোর্ট হচ্ছে হাইকোর্ট, আর ওগুলো হচ্ছে যে কোর্ট বাই ল, ক্রিয়েটেড বাই ল, সেই জন্য করেছেন। তারপরে আর কি হলো, গণভোটের 142টা তারা অবৈধ ঘোষণা করেছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেটাকে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো। এই 5টা 6টা বাদে বাকি 55-এর সবকিছু তো রয়ে গেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, সবাই ঠিকই বলে যে ওখানে একজনের ছবি ওঠানোর কথা, আপনারা উঠাচ্ছেন না কেন? যদি আপনারা সংবিধান সংশোধনে রাজি না হন, তাহলে তো ছবি লাগাতে হবে। আপনারা কি সেটা চান? আমরা চাই মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমরা ধারণ করি, প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ, সেটা যদি আমরা সংবিধান সংশোধন না করি, তাহলে তো ধারণ করতে পারবো না মাননীয় স্পিকার। এগুলো জনগণ জানুক, সেই জন্য আমি এখন আহ্বান জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা সোভারেইন, ইন্ডিপেন্ডেন্ট এবং ইউনিটারিস রিপাবলিক। এই রিপাবলিকের মানি আসছে হলো রেস পাবলিকা থেকে, এটা জনগণের সম্পত্তি, রেস মানি জিনিস। এই রিপাবলিকের মালিক জনগণ। আপনারা অনেকেই বক্তৃতা দিয়েছেন যে কনস্টিটিউশন তো মানুষের জন্য, মানুষ কনস্টিটিউশনের জন্য না, 100% সত্য। সুতরাং এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। মানে স্পিকার, বর্তমান দুনিয়ায় উইথ নিউ গ্লোবাল অর্ডার, নিউ গ্লোবাল ইকোনমিক অর্ডার, নিউ গ্লোবাল সাউথ, ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স, এগুলো সবগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্ব স্বীকৃতি পেয়েছেন। 100 ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স অফ দি ওয়ার্ল্ড যে তালিকা হয়েছে তার মধ্যে পেয়েছে। আমরা তার নেতৃত্বে আছি, আমরা পেয়েছি তার কাছ থেকে প্ল্যান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি এবং সেই প্ল্যানের বাস্তবায়ন কি জাতি দেখতে শুরু করেছে মাননীয় স্পিকার। বিএনপি প্রতিশ্রুতি দেয়, বিএনপি প্রতিশ্রুতি রাখে। বিএনপির ইতিহাস 1971 সালের ইতিহাস, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বিএনপির ইতিহাস 7ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। বিএনপির ইতিহাস 1979 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস 1991 সালে এই দেশের সংসদীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস। বিএনপির ইতিহাস 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস 1990, 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বারবার গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস। মাননীয় স্পিকার, সময় তো চলে গেল, মাগরিবের আজান পর্যন্ত অন্তত যাই, আপনি তো গরিব বিচাই দিতে পারেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর 11 মিনিট পরে আজান হবে, তো ওই যে ঠিক আছে, আমি আন্দাজে বয়ান করবো না মাননীয় স্পিকার, আর আপনি 10 মিনিটের মধ্যে শেষ করে দেন। ঠিক আছে, মাচ অবলাইজ। যাই হোক মাননীয় স্পিকার, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে বাক ব্যক্তির স্বাধীনতার নামে, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমরা যদি নিজে নিজে নিয়ন্ত্রণ না হই, এই জাতিকে আমরা কোথায় নিয়ে যাব জানি না। কিছু আছে বিদেশে, কিছু আছে দেশে, কিছু আছে ঘরে। এখানে আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ প্রেস বলে কথা থাকে, এটাও আর্টিকেল 39-এ বিবৃত আছে। বাট ইট ইজ সাবজেক্ট টু রিজনেবল restriction imposed by the law in the greater interest of the state and public order. আরো কিছু কিছু আছে, তো সেই রিজনেবল রেস্ট্রিকশনটা তো কোর্ট দয়া করে বলতে পারে। আমরা আইন মন্ত্রণালয়কে, সংসদ বিষয়ক মন্ত্রীকে বলতে পারি যে এই রেস্ট্রিকশনগুলো কি আমরা এনাক্টমেন্টে আনতে পারবো? না হলে পিতার সাথে কন্যাকে জড়িয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী কন্যাকে সহ জড়িয়ে যেভাবে বাংলাদেশে এই স্বাধীনতার নামে যেভাবে কুৎসিত
কলঙ্কিত ধারা হচ্ছে, এটা বেশি দূর এগোতে পারবে না মাননীয় স্পিকার, আমরা পারবো না। আমাদের কালচারটা নষ্ট হয়ে যাবে, সামাজিক সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে যাবে, রিলিজিয়াস হারমোনি নষ্ট হয়ে যাবে, আমাদের এখানে অনেক কিছু অনাচার হবে। সেই জন্য অনেক সময় মাননীয় স্পিকার আমরা বলি যে আমরা তো কাউকে উল্লু ডাকতে পারি না এই সংসদে, মহান সংসদে পারি না। কিন্তু এখন যে পরিমাণে দেখছি আবারও যে बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। तो अभी घर घर बोले अगर हर शाख पे उल्लू बैठे हैं तो अंजाम गुलिस्ता क्या होगा। এখন যেভাবে ঘরে ঘরে আমরা এগুলাকে দেখছি দেশে বিদেশে, আমি নাম নেব না, অনেক ইউটিউবার এটা সেটা আছে মাননীয় স্পিকার, মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরহ জনগণ। কাউন্টার করলে বলে যাবে যে এটা বলেছে, আরো গালিগালাজ শুরু হবে। গালিগালাজের প্রতিযোগিতায় যদি মাননীয় স্পিকার কেউ চ্যাম্পিয়ন হতো, দেশে বিদেশে অনেকেই আছে, নাম বলবো না। যাই হোক, এখন আমি অনুরোধ করবো আমার নবীন বন্ধুদের, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, জুলাই আমাদের সবার, জুলাই আমাদের চেতনা, কিন্তু আমরা নেব স্পিরিটটা। জুলাই কি চেয়েছিল, আমাদের শহীদরা কি চেয়েছিল, আমাদের ছাত্রগণ অভ্যুত্থানের মূল স্পিরিট কি ছিল, এটাকেই আমরা ধারণ করি। কিন্তু কৃতিত্বকে যেন আমরা ধারণ না করি, আমরা কেউ কৃতিত্ব নেব না। এই দেশের সকল জনগণ যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায়, সেই 2009 থেকে 2024 পর্যন্ত এই রক্তের সোপান মাটি দিয়ে যারা এসছে সবাই এর কৃতিত্বের দাবিদার, আমরা কেউ না। আমরা হয়তো কেউ কখনো সেই ধারাবাহিকতায় গুম হয়েছি, ফাঁসির কাস্টে গিয়েছি, কেউ আজও পর্যন্ত ফিরে আসে নাই, সবাই আমরা ভাগিদার। সুতরাং আমি বলবো, আমরা এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম, এই জাতীয় বক্তব্য যেন আমরা না দিই, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেই হিসাবে যেন আমরা যাই। আমি একটা বিষয় ভুলে যাচ্ছি, আমরা এই শোকের দিনে নিজেরা বোধহয় আওয়ামী লীগের সময় নির্যাতনের, নিপীড়নের, লুটপাটের কাহিনী সবাই ভুলে যাচ্ছি মাননীয় স্পিকার। নিজেদের মধ্যে আমরা মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, ৭১-৭২ করতে করতে আমরা যেন সেই স্মৃতি বিস্মৃত হয়ে যাচ্ছি, সেটা যেন আমরা না বলি। ক্ষুদ্র একখান কাগজ নিয়ে এসেছি মাননীয় স্পিকার, স্টেট অফ দি স্টেট ইকোনমি, হোয়াইট পেপার অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি since 2009 to 2023. It is made by and headed by Debapriya Bhattacharya, আপনারা জানেন renowned economist। একটা শ্বেতপত্র সেল করেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সময়। কি বলেছে তারা আওয়ামী লীগের সময়ের এই কাহিনী, শুধু আর্থিক লুটপাটের কথা বলছে। Between 2009 and 2023, illicit financial outflows average $16 billion annually, more than double the combined bill of the foreign aid and FDI inflows. এখন বলছে সেগুলো দিয়ে আমরা এই যে হ্যাভিং ট্যাক্স এক্সাম্পশনস কুড ডাবল দি এডুকেশন, আমাদের এডুকেশন ফান্ডকে দ্বিগুণ করা যেত, এন্ড ট্রিপল হেলথ এডুকেশন, 3 গুণ করা যেত স্বাস্থ্য বাজেটের। তারপরে বলছে পাবলিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 70% পর্যন্ত এভারেজ কস্ট বাড়ানো হয়েছে, ওভার 5 ইয়ার্স টাইম বাড়ানো হয়েছে। এখানে 2,80,000 কোটি টাকা বাংলাদেশের অপচয় হয়েছে মাননীয় স্পিকার। আমাদের ডিস্টর্টেড করেছে সাপ্লাই চেইন, এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত লোন দেয়া হয়েছে তার পরিমাণ এত বেশি, বলছে যে 14টা ঢাকা মেট্রো সিস্টেম করা যেত, 24টা পদ্মা ব্রিজ বানানো যেত তা দিয়ে আওয়ামী লীগের ইতিহাসের সময়। লেবার মাইগ্রেশনের মধ্যে দিয়ে ওভার দি লাস্ট ডিকেডস বিডিটি বাংলাদেশ টাকায় 13 লক্ষ কোটি টাকারও বেশি, 1.34 ট্রিলিয়ন, এটা শুধু ফানেল হয়েছে, সাইফন্ড হয়েছে ফন্ডের মাধ্যমে বিদেশে আওয়ামী লীগের সময়। আর সোশ্যাল সেফটি নেটওয়ার্কের সময় বলেছে বিষয়ে যে ভালনারেবল পিপলের ক্ষেত্রে অ্যাজ পার 2022, 73% of the social safety net beneficiaries were classified as non-poor. তার মানে আওয়ামী লীগের বিবেচনায় যারা যারা দরিদ্র তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ ধনীরা এই সমস্ত সেফটি নেটওয়ার্কের মধ্যে ছিল। এই হয়েছে একটা টোটাল করাপশনের চিত্র মাননীয় স্পিকার। এর বেশি বলবো না, শুধু এখানে একটা মুদ্রা লাইন যে 2009 থেকে 2024 এই সময় পর্যন্ত আওয়ামী রেজিমে
30 লক্ষ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়েছে, এই সেই রিপোর্ট। বলা হয় 29,25,000, এটা অ্যাপ্রক্সিমেটলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে মাননীয় স্পিকার। এই হলো আওয়ামী চিত্র। আর আমরা এখানে বাহাস করতেছি কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। আমরা আসুন সবাই সম্মিলিতভাবে বিদেশে পাচারকৃত এই সমস্ত অর্থ ফেরত আনার ব্যবস্থা করি। আজকে শুনে আরো খুশি হয়েছে মাননীয় স্পিকার যে বলে যে আমরা তো বিরোধী দল না। হ্যাঁ, আপনারা বিরোধী দল, আপনারা সরকারি দলে আসার জন্য কসরত করবেন, এটাই হচ্ছে নিয়ম, এটাই পার্লামেন্টের রীতি। তবে আমি জেনে আরো খুশি হয়েছি যে আপনারা শ্যাডো মিনিস্ট্রি করেছেন, ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা লাভ, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আমি অভিনন্দন জানাই যে আসুন আমরা শ্যাডো মিনিস্ট্রি হিসেবে আপনারা ডিক্লেয়ার করুন, কাউন্টার পার্ট হিসেবে আমার বিপরীতে মনে হয় আমার সোজাসুজি আছে হোম মিনিস্টার সাহেব শ্যাডো। আমরা পরস্পর তথ্য বিনিময় করব, আমরা যোগাযোগ রাখবো, কথা বলব। তবে না, আমি আপনাকে হোম মিনিস্টার খেতাব দিছে, সুখী হওয়া দরকার। তো যাই, মাননীয় স্পিকার ব্যাংকের বিষয়ে কথা বলছে, বলে যে না আমাদের কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, কিন্তু আবার যখন কথা বলছে তার মধ্যে আবার কৃতিত্ব অন করছে যে কিছু সংখ্যক লোক করেছে, সেটা কৃতিত্ব নিয়েছে এসে। মানে স্পিকার ব্যাংক টাকা তো ভালো, অস্বীকার করার দরকার, তবে শুধুমাত্র দুষ্ট লোকেরা বলে যে কত পার্সেন্ট শেয়ার কার আছে এটা একটু খোলাসা করা দরকার। তাহলে পরে এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়, দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নেমে গেছে। স্টাইলটাই ছিল ভিন্ন, দখল হয়েছে মাননীয় স্পিকার। এখন আমি চাই না মাননীয় মন্ত্রী শেষ করেন। আমার সময় কমে যাচ্ছে। যাই হোক মাননীয় স্পিকার, এই সংস্কার না নিয়ে কথা বললে মানুষ আবার আমাকে গালি দিবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনটা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মাননীয় স্পিকার। তারা মাথায় টুকরি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে 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 এই জুলাই জাতীয় সনদটা এই পর্যন্ত প্রণয়ন হয়েছে। এখানে একটা বিষয় উঠে এসছে, মনে হয় মাননীয় সদস্য তাহের সাহেবের বক্তৃতার মধ্যে, যে নোট অফ ডিসেন্ট দেওয়ার কথা তো ছিল না সম্মতভাবে। এখানে জুনায়েদ সাহেব বক্তৃতা দিয়েছিলেন, যখন 70 অনুচ্ছেদের বিষয়টা প্রথম ডিসাইডেড হয় ঐকমত্য কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিকের সবাই, তখন সবাই নোট অফ ডিসেন্ট সহ এইভাবে ঐকমত্য হলেন যে দুইটা বিষয়ে সবাই একমত। তবে বিএনপি সহ কয়টা দল আরো মনে করে সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি এই 70 অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। সেই দিন থেকে ডিসাইড হলো নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, এবং নোট অন ডিসেন্ট সহকারে আপনারা স্বাক্ষর করেছেন, এখানে স্বাক্ষর আছে বড় বড় হাতের স্বাক্ষর, আমরাও স্বাক্ষর করেছি। আসুন সেই জুলাই সনদকে বাস্তবায়ন করি। আপনি আজানের অপেক্ষায় আছেন? আচ্ছা চালান, আজান পর্যন্ত বলেন। ঠিক আছে, মানে খাঁটি প্র্যাকটিসিং মুসলিম তো আজান দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবো। যাই হোক মাননীয় স্পিকার, আমি আসলে বলতে চেয়েছিলাম সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা টেনে নিয়ে গেছেন, এবং জনাব তারেক রহমান এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন, 31 দফা প্রণয়ন করেছেন। আমরা নির্বাচনী ইশতেহারে সেটা ধারণ করেছি।
জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি, যেগুলো আমাদেরকে 31 দফার ভিত্তিতে করতে হবে। সংবিধানে অনেক কিছু আনতে হবে। যা আমরা সম্মত হয়েছিলাম জুলাই জাতীয় সনদে সেরকম অনেক বিষয় আসেনি। যেমন সংবিধানে 3টা তফসিল, জনাব শেখ মুজিবুর রহমানের ভাষণ সহ সবকিছু সংবিধান হয়ে গেছে মাননীয় স্পিকার। এগুলো আমাদেরকে তো বিলুপ্ত করতে হবে। পঞ্চদশ সংশোধনীর সমস্ত তফসিলগুলো 5, 6 এবং 7 তফসিলগুলো আমাদের বিলুপ্ত করতে হবে। একমত হয়েছিলাম, সনদে আসে নাই, একটা বাদ গিয়েছে। আমরা একমত হয়েছিলাম এই সমস্ত ছবি টানানোর কার কার জন্য একটা বিধান আছে আর্টিকেল 4-এ, সেই ছবি টানানোর বিষয়ে আমরা ছবি বিলুপ্ত করার জন্য ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম। কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই, বললো যে 2-1টা বামপন্থী দল নারাজ হয়ে গেছে, এটা থাক। তাই বললাম এখানে যদি আপনারা খুশি করার জন্য সনদ স্বাক্ষর করেন তো করতে পারেন, কিন্তু মাননীয় স্পিকার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডারটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। রেকর্ডেড আছে, ভিডিও আছে, প্রেসে আছে, সব জায়গায় আছে, ঘোষণা আছে। আজান দিয়েছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দকে আপনাদের ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। 30 মিনিটের বিরতি দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ।